দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। শুভেন্দু অধিকারকে প্রাণে মারতে বাংলাদেশের জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি অর্জুন সিং এর। এরপরই মুখ্যমন্ত্রী সম্পর্কে বাঁকা মন্তব্যের কারণে অর্জুন সিং এর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের অফিসের সামনে গোয়েন্দা। মূর্খ লোকের কথার কি উত্তর দেবো? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। তাকে মারার চেষ্টা চলছে। রাশিয়া থেকে আনা হয়েছে বিষ। কিছুদিন আগেই প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন অর্জুন সিং। এবার নিজের বদলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার অভিযোগ তুলছেন অর্জুন সিং। তার দাবি 100% জিহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফ এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডার গুলো নিরাপত্ত নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফ কে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে। সেই লোককে আমাদের পুরুষ সাংসদ এইভাবে অপমানিত করতে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, একটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে মানতে পারছি না। অভিযোগ পেয়ে থানায় ডেকে পাঠানো হয় অর্জুন সিংকে। তিনি আইনজীবীর মারফত সাফ জানিয়ে দেন 2রা জানুয়ারির আগে থানায় যেতে পারবেন না। পাশাপাশি নিজের দাবিতে অনড় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিং এর বাড়ির সামনে গোয়েন্দাদের গতিবিধি ঠিক কী কারণে তা স্পষ্ট নয় এখনো, জানিয়ে শুরু রাজনৈতিক শোরগোল। জগদ্দল থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। কাঁচা বাড়ি, টালির চাল, আদিবাসী অধ্যুষিত পরিবারগুলির বাস এই ভাঙা বাড়িতেই। মেলেনি আবাসের ঘর, অথচ সরকারি অনুসন্ধান রিপোর্টে বদলে গেল ইটের দেওয়াল এবং পাকা ছাদ। বঞ্চিত বহু পরিবার, তুঙ্গে রাজনৈতিক তরজা। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সর্দারপাড়ার আদিবাসীদের বাস। ভাঙা টিন কিংবা টালির ছাদ থেকে বর্ষার সময় পড়ে জল। শীতকালে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে হিমেল হাওয়া, সঙ্গে কুয়াশা। তাই সেখানে লাগানো থাকে পুরনো কাপড়। অথচ সরকারি আবাস যোজনার অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী ঘরে রয়েছে ফ্রিজ, এসি অথবা মোটরসাইকেল। দেওয়াল লাগে তৈরি ইটের এবং পাকা ছাদ। আবাস যোজনা থেকে বঞ্চিত বহু পরিবার। এবার নাম এসেছিল। তাহলে বাদ করলে কোথা থেকে? বাদ বললো পাকা ঘর বলে, আমার বললো কেশেশ্বরের পাকা ঘর দিয়ে বলেছে যে নাম কাটা। মানে স্থানীয় পঞ্চায়েত সদস্য শিপ্রা ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু যখন লিস্টটা পাওয়া গেল তখন দেখলাম যে কেষ্ট সর্দার এরকম ধরনের কিছু মাটির দেয়াল, কমা ঘর, এগুলো লিস্টের বাইরে বাদ গিয়েছে। বাদ বলতে পাকা ইটের দেয়াল করে দেওয়া হয়েছে। সেই কারণে আমি আবার বিডিও সাহেব যখন ওখানে বাক্স পেতেছিল, মানে আপনার ইয়ে দেওয়ার জন্য কমপ্লেন বক্সে আমি বাড়িতে ফর্ম ফিল আপ করে সকলকে পাঠিয়েছি। কমপ্লেন বক্সে একটা করে চিঠি ফেলে দিয়ে এসেছি। মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, সেক্ষেত্রে অনেক অভিযোগ আমাদের পঞ্চায়েতেও জমা পড়েছে এবং বিডিও স্যারের দপ্তরেও জমা পড়েছে। এবং আমরাও লিখিত আকারে আমরা যে 30 জন মেম্বার সবার সই স্বাক্ষর করে আমরা একটা রেজুলেশন করে স্যারকে পাঠিয়েছি যে আমাদের যে হরিপুর অঞ্চলে যে 611খানা ইনএলিজিবল রয়েছে সেটা পুনরায় আবার রিচেকিং করা হোক। সেটা বিডিও স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন। সার্ভে সঠিক হয়নি এমনটাই দাবি বিজেপির। এই যে সার্ভে টিম বা সমীক্ষক দল, তারা সঠিকভাবে সার্ভে করেনি, সারা রাজ্যেই করেনি, শান্তিপুর ব্লকও ব্যতিক্রম নয়। ফলে এই গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব এগুলো নতুন করে সমীক্ষা করে যাতে এই গরিব মানুষগুলো পেতে পারে তার ব্যবস্থা করতে হবে, নচেৎ ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। আবাস চর্চা চলছে, ঘর কি মিলবে প্রশ্ন বঞ্চিতদের। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
তৃণমূলের গোষ্ঠী কোন্দল। হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মনোনয়ন জমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আগামী 29শে ডিসেম্বর বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচন। নিরাপত্তার কারণে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। দলের নির্দেশের পরেও মিটছে না তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই মনোনয়ন জমা দিল তৃণমূলের অপর গোষ্ঠী। সিপিআই বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল মনোনয়ন জমা দেয় বলে সূত্রের খবর। আগামী 29শে ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। গত 2 বছর ধরে আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল প্রার্থী আবুল কাশিম আলীর বক্তব্য, দলের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটির সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা জমা দিয়েছিলাম। দল ওরা নির্দল হিসেবে জমা দিয়েছেন। আমরা জোট করে দিয়েছি, আমরা ওদের সঙ্গে জোট করি না, আমাদের সঙ্গে এসে ওরা প্রার্থী আমাদের তৃণমূলের ফ্ল্যাগের নিচে এবং ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা আমরা নমিনেশন জমা দিয়েছি। তৃণমূলের অপর প্রার্থী হাসানুর সর্দার প্রশ্ন তুলেছেন, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন অপর তৃণমূল গোষ্ঠী প্রার্থী দিল, কাকে হারাতে চাইছেন ওরা? আবার আমাদের বিরুদ্ধে তৃণমূলই একজন প্রতিনিধি এখানকার বাঁকড়া গোকুলপুর অঞ্চলের মেম্বার, রানিং মেম্বার, তিনিও নমিনেশন সিপিআইয়ের সঙ্গে জোট করি আমাদের বিরুদ্ধে আবার নমিনেশন জমা দিয়েছে। আমাদের বিরুদ্ধে তিনি এই আজিজিয়া মাদ্রাসার রানিং এখানকারও মেম্বার। তিনি কার বিরুদ্ধে যে নমিনেশন জমা দিয়ে ভোট করছে আমরা জানি না। আমরাও তৃণমূল, তিনিও তৃণমূল। নিজের দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলেরই অপর গোষ্ঠী প্রার্থী দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস। মোট 18 জন নমিনেশন জমা দিয়েছে। আমরা মনে করছি যে আঞ্চলিক নেতৃত্বের দ্বারায় গত 2টি টার্মে আমরা জিতে আছি। শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবেই ভোট হবে। তৃণমূলের ব্লক সভাপতি সহ মাইনরিটি সেলের সভাপতি তারা জমা দিলেন। আমি মনে করছি তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা জেলা সভাপতি, রাজ্য সভাপতি সবাইকে জানিয়েছি এই বিষয়ে। বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট। দল কি ব্যবস্থা নেয়, এখনও তার দিকে তাকিয়ে রয়েছে জেলা নেতৃত্ব। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। চণ্ডীপুরে কারো পাণ্ডিত্য চলবে না। চণ্ডীপুরের একটি সভা থেকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মন্তব্যে শোরগোল। নামনা করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে কটাক্ষ বিধায়ক সোহম চক্রবর্তীর, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে কোনো পণ্ডিতের কোনো পাণ্ডিত্য চলবে না। যে বা যারা পাণ্ডিত্য পদাতে যাবে পরিষ্কার করে বলে দিচ্ছি, তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। এভাবেই নাম না করে কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাংশু পণ্ডিতকে কটাক্ষ বিধায়ক সোহম চক্রবর্তীর। 26-এর বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের দলের ঐক্যকাদের চিহ্নিত করার নির্দেশ বিধায়কের। চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সংবর্ধনা সভা ছিল। তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংক এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যত বড় হচ্ছে তার মধ্যেও কিন্তু বাইরের শত্রু যেমন অলরেডি চিহ্নিত রয়েছে, আমাদের মধ্যে তার পরিবারে বা বাড়িতে কিছু কুইপোকা থেকে গেছে, যারা তৃণমূল কংগ্রেসের পাচ্ছে, অথচ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ভিতকে, দেওয়ালকে, আমাদের বাড়ি যারা ফার্নিচার বলি, আমাদের সমস্ত দিনের পর দিন উইপকর্ম করে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় স্নেহাংশু শেখর পণ্ডিত চণ্ডীপুরে ব্লক সভাপতি ছিলেন। তিনি সোহমের ইলেকশন এজেন্টও ছিলেন। সোহম জয়যুক্ত হওয়ার পর তাদের সম্পর্কের অবনতি হয়। তারপরই ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় স্নেহাংশু শেখর পণ্ডিতকে। যদিও সংবর্ধনা সভায় তার আমন্ত্রণ ছিল না বলে জানিয়েছেন স্নেহাংশু শেখর পণ্ডিত। তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট কথায়। আজকের যে অনুষ্ঠান ছিল, আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না।
যেহেতু আহত ছিলাম না, এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলতে পারবো না। তবে তাকে কোনো সময় দলের বিশেষে কোনো কর্মসূচিতে দেখা যায় না। তিনি নিজের মতনই সমস্ত কর্মসূচি করেন, কারণ তিনি মনে করেন তিনি দলের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজের মতন করবেন, মুষ্টিমেয় কাউকে নিয়ে করেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তাতে যে আমাদের কোনোরকমভাবে আজকে সংগঠনের সভা কোনোরকমভাবে যে ফেলিয়ার হয়েছে তা মোটেই নয়, কারণ আমাদের যদিও বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস দেউলিয়া রাজনীতি করছে। তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্সের বিষয়ে নাক গলানোর মতো আমাদের শিক্ষা নয়। তবুও বর্তমান যে দেউলিয়া রাজনীতিপনা চলছে, যে সস্তার রাজনীতি চলছে, সেখানে অনেক সময় দেখা যায় উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কিছু কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে থাকে বড় বড় রাজনৈতিক নেতারা। বিধায়কের মন্তব্যে শোরগোল চণ্ডীপুরে। চণ্ডীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফের মিড ডে মিলে কারচুপির অভিযোগ। পড়ুয়ার উপস্থিতি সংখ্যা বেশি দেখিয়ে দিনের পর দিন কারচুপি। দীর্ঘদিন রান্না বন্ধ। স্কুল পরিদর্শনে হাতে নাতে ধরা পড়ল হিসেবের খাতা। কাঠগড়ায় পাশকুড়া চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষক। স্কুলে উপস্থিত মেরে কেটে 2 জন পড়ুয়া। রান্না হয়নি মিড ডে মিলে, তবে হিসেব হলো 47 জনের। সুপারভাইজ করতে এসে চক্ষু চড়ক গাছ দায়িত্বে থাকা কর্তাদের। পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে পারেন শুধুমাত্র সেই দিন নয়, বেশ কিছুদিন ধরেই নাকি মিড ডে মিলের রান্না বন্ধ। কাঠগড়ায় পাশকুড়া ব্লকের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দলুই ও সহ শিক্ষক আলোক দলুই। অভিযুক্ত শিক্ষক বিজেপি নেতা বলে দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির সদস্য, পাঁশকুড়া ব্লকের বিজেপির নেতা অলোক দলুই শিক্ষক, তিনি 49টা ছাত্রের মধ্যে 47 জন ছাত্র উপস্থিত বলে পাঁশকুড়া ব্লককে মেসেজ করেছেন। মিড ডে মিলের টাকা হেডমাস্টার মশাই রবীন্দ্রনাথ দলুই এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অলোক দলুই টাকা আত্মসাৎ করছে কয়েকদিন ধরে, তখন তিনি নিজেকে অ্যাবসেন্ট দেখিয়ে সিএলের আবেদন করেছেন। যদিও প্রধান শিক্ষক ও সহশিক্ষকের সাফাই নিজেদের ভুল বোঝাবুঝিতেই ভুল হয়েছে। তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেহেতু ভিজিটের সময় হেড স্যার ব্যস্ত ছিলেন, তিনি আমাকে জানাতে পারেননি এবং আমিও ছুটিতে ছিলাম। সেটা আমি প্রতিদিনের ন্যায় যেরকম পাঠাই সেরকম আমি পাঠিয়ে ফেলা হয়েছে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ দুর্নীতি মানে কারচুপি করার কোনো বিষয় নেই। আমি স্যারকে বললাম যে দেখুন, বিষয়টা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, তো সেই ভুলের জন্য এই ব্যাপারটা ঘটছে। না হলে মিড ডে মিল যথারীতি যেমনভাবে চালু থাকে সেইভাবেই চালু ছিল বা চালু থাকবে। মিড ডে মিলের কারচুপির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জেলা বিজেপির নেতৃত্ব। কোনো রাজনীতির এখানে শিক্ষক নয়, উনি ওই স্কুলের শিক্ষক এবং সমস্ত ছাত্রদের শিক্ষক। তা সেখানে যে ঘটনা ঘটেছে, উনি যেটা দাবি করছেন, সেই দাবির সঙ্গে কোনো ওনার রাজনৈতিক কোনো রকম সম্পর্ক নেই। মিড ডে মিলে কারচুপির অভিযোগ নতুন নয়। একাধিকবার বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ এসেছে, তবে এভাবে হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বাঘিনী জিন্নাত এখনো ধরা পড়েনি বন দফতরের জালে। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে বিচরণ করে বেড়াচ্ছে সে, যার জেরে আতঙ্কিত পুরুলিয়াবাসী। তবে এবার জানা যাচ্ছে বাঘিনী তার স্থান পরিবর্তন করেছে, কিন্তু কোথায়? বাঘিনী জিন্নাত 5 দিনেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। তবে আজ অর্থাৎ শুক্রবার বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজারের 2 নম্বর ব্লকের শুশুনিয়া পাহাড়ের দিকে। অর্থাৎ এবার পুরুলিয়া ছেড়ে বাঘ অবস্থান করছে বাঁকুড়ার দিকে, যার জেরে আতঙ্ক আরও বাড়ছে। বাঘিনী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করছে এই খবর সামনে আসার পরই মানবাজার 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ সচেতনতা বার্তা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয়রা যাতে বাঘিনীকে কোনোভাবেই উত্তপ্ত না করে। শুধু তাই নয়, জঙ্গলে যদি স্থানীয়দের যেতে হয় সেই সময়ও তারা যেন চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করেন। এছাড়াও স্থানীয়দের চোখে যদি কোনো রকম অস্বাভাবিক ঘটনা নজরে আসে তাহলে তা যেন প্রশাসনকে জানানো হয়। এইটাই আমাদের রাস্তা, এখানেই তো দেখা যাচ্ছে লাস্ট লোকেশন এখানেই রয়েছে। এটা দিয়ে রাস্তা, এটা দিয়ে ডাকটি যাওয়া হয়। এটা দিয়ে বন দপ্তর কি মাইকিং করেছে এলাকায়? মাইকিং করেছে। অবশ্যই বের হবেন না বাড়ি থেকে, সতর্কতা থাকবেন।
বন দফতরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় বাঘিনীকে ধরার জন্য, এমনকি ছাগলের টোপ পর্যন্ত দেয়া হয়, কিন্তু বাঘিনী নিজের মতো শিকার করে নিলেও টোপে পা ফেলেনি। মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্পের প্রাক্তন এই বাঘিনীকে 15ই নভেম্বর নিয়ে আসা হয় ওড়িশার ময়ূরভঞ্জের শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে। সেখানেই খোলা জঙ্গলে ছাড়া হয় জিন্নাতকে। সেখান থেকেই সে ঝাড়খণ্ড ওড়িশার বুকে ঘুরে বেড়ায়, আর তারপরেই সেখান থেকে বাংলায় ঢুকে পড়ে সে। প্রথমে ঝাড়গ্রামের বুকে ঘুরে বেড়ায় সে, তারপর অবস্থান হয় পুরুলিয়াতে। রেডিও কলারের দৌলতে বাঘিনীর অবস্থান জানতে পারলেও 5 দিন পরেও তাকে নাগালে আনতে পারেনি বনকর্মীরা। আর আজ সকাল অর্থাৎ শুক্রবার থেকে বাঘিনী তার স্থান পরিবর্তন করে বাঁকুড়ার দিকে অগ্রসর হচ্ছে। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। 3 বাংলাদেশি সহ 3 দালালকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার হাঁসখালী ও গাংনাপুর থানার যৌথ অভিযানে ধৃত 6 বাংলাদেশিদের মধ্যে রয়েছেন 2 মহিলাও। তারা পড়শি দেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। অন্যদিকে ধৃত 3 দালাল নদিয়ার হাঁসখালী, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কিভাবে অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেফতার করল পুলিশ? দেখো ভাস্বতী, দীর্ঘদিন ধরে কিন্তু রানাঘাট পুলিশ জেলা এই অবৈধ অনুপ্রবেশ নিয়ে তৎপরতা দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সাফল্যও পাচ্ছে। গোপন সূত্রে খবর ছিল রানাঘাট পুলিশ জেলার ধানতলা এবং হাঁসখালী থানার কাছে, এবং তারাই কিন্তু রীতিমতো দুটো টিম যারা যৌথ অভিযান চালায় এবং দুটো জায়গা থেকে অর্থাৎ ধানতলা থানা এবং হাঁসখালী থানার বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে এই 3 বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে 3 জন দালালকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 3 বাংলাদেশের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন পুরুষ, তারা বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। অপরদিকে 3 জন যে দালাল রয়েছে সেই 3 জন দালালই কিন্তু নদিয়া জেলার গাংনাপুর, ধানতলা এবং হাঁসখালীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এই দালাল চক্র কতটা পরিবর্তিত হয়েছে বা কতটা বিস্তৃত হয়েছে তারই কিন্তু একের পর এক কারণেই নিজেদেরকে ধরতে পারা যাচ্ছে, এবং এই কারণের জন্য এই দালাল চক্র যে সমস্ত পান্ডারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে এবং অত্যাধিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ এই দালাল চক্র অ্যাক্টিভ থাকার কারণেই কিন্তু রীতিমতো এই অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আমরা গতকাল খবর করেছিলাম যে এই 10 জন বাংলাদেশি সহ 5 জন দালালকে রানাঘাট পুলিশ জেলা গ্রেপ্তার করেছিল। আবারও সেই দালাল এবং অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা খবর করেছিলাম যে বিজয়পুর সীমান্ত এবং গেটের পার্শ্ববর্তী বেশ কিছু সীমান্ত এখনো পর্যন্ত কিন্তু যে কাঁটাতার, সেই কাঁটাতার বিহীন রয়েছে। এবার সে কারণেই কি সেখান দিয়ে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে ঢুকছে, নাকি দালাল চক্র কতটা এই সমস্ত বাংলাদেশিদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করাচ্ছে বা ভারত থেকে বাংলাদেশে মানুষকে পাচার করছে, সেই সমস্ত তথ্য সংগ্রহ করতে কিন্তু এখন বদ্ধপরিকর রানাঘাট পুলিশ জেলা। সে কারণেই রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ রীতিমতো কিন্তু পুলিশ আধিকারিকদের সাফ জানিয়েছেন যে কোনো রকম ভাবে যদি অবৈধভাবে কেউ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেরকমই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে, ধানতলা হোক, সেটা হাঁসখালী হোক কিংবা গাংনাপুর হোক, প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর চালাচ্ছে এবং সেখান থেকেই সাফল্য পাচ্ছে। এবং এই দালাল চক্র কতটা বিস্তৃত তা কিন্তু এবং এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা। ভাস্বতী, ধন্যবাদ তোমায়। ধৃত বাংলাদেশিদের মধ্যে 2 মহিলাও রয়েছে। বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। পুলিশের যৌথ অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 বাংলাদেশি সহ 3 দালালকে গ্রেফতার করল পুলিশ। হাঁসখালী ও গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার 6। ধৃত বাংলাদেশিদের মধ্যে 2 মহিলাও রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন মানিক ভট্টাচার্যের। স্ত্রী ও ছেলের জন্য তদন্তে অব্যাহতির আবেদন করেন মানিক নিজেই। গত 3 বছরে কি তদন্ত হয়েছে প্রশ্ন অভিযুক্ত মানিক ভট্টাচার্যের। গ্রেফতারির ভিত্তি বা কি ছিল আদালতে প্রশ্ন অভিযুক্ত মানিক ভট্টাচার্যের। স্ত্রী ও ছেলের জন্য তদন্ত অব্যাহতির আবেদন জানিয়েছেন মানিক ভট্টাচার্য। গত 3 বছরে কি তদন্ত হয়েছে এমনটাই প্রশ্ন তুললেন অভিযুক্ত মানিক ভট্টাচার্য। গ্রেফতারির ভিত্তি কি ছিল আদালতে প্রশ্ন অভিযুক্ত মানিক ভট্টাচার্যের।
শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, আদালতে ঠিক কি আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন মানিক ভট্টাচার্যের, আর কি কি বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি? দেখো, শুধু মানিক ভট্টাচার্য নয়, সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায় সহ তাপস মণ্ডল এরাও কিন্তু অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিল। সেই মামলার আজ শুনানি হয় এবং সম্পূর্ণ অব্যাহতির যে শুনানিগুলি সেটি আজকে শেষ হয়েছে। তার যে রায়, সে রায় আগামী সোমবার জানাবেন বিচারক। একই সঙ্গে আগামী সোমবার এই মামলা অর্থাৎ প্রাথমিক নিয়োগ মামলার যে চার্জ গঠন প্রক্রিয়া সেটা আদৌ হয় কিনা সেটা বিচারক জানাবেন। এবার জানিয়ে রাখি যে মানিক ভট্টাচার্য কি জানিয়েছেন। মানিক ভট্টাচার্য নিজেই তার মামলা আজকে লড়েছেন এবং তিনি তার যে সাবমিশন তার মাধ্যমে জানান যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, 325 জনকে তিনি নিয়োগ দিয়েছেন অনৈতিকভাবে, যারা অযোগ্য প্রার্থী, এটা সম্পূর্ণ ভুল। তাপস মণ্ডল কুন্তল ঘোষের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা অর্থাৎ প্রায় 3 কোটির উপর টাকা নিয়েছিলেন, তা কুন্তল তাপস মণ্ডলের কাছে নিয়েছিলেন। সেটি কিন্তু কোনোভাবেই যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে মানিক ভট্টাচার্যের নামের উল্লেখ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে মানিক ভট্টাচার্যের তরফ থেকে। এমনকি তার ছেলে এবং তার স্ত্রী তারা দুজনেই কিন্তু এই মামলার বিষয়ে কিছুই জানেন না, তাদের ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, জানিয়ে রাখি তিনি কিন্তু জানিয়েছেন যে এই মামলা থেকে তিনি তার পরিবার অব্যাহতি চাইছে, তাকে যেন অব্যাহতি দেওয়া হয়। ধন্যবাদ তোমায়। জেলার সারাদিন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।